বন্ধুরা, আজকে যে মুভিটার গল্প বলবো সেটা একটা ফ্যামিলি থ্রিলার মুভি, যেখানে একটা মেয়ে সুখে শান্তিতে সংসার করছিল, কিন্তু দিন যত এগিয়ে যায় তার স্বপ্নে ধুলো জমতে শুরু করে। তার স্বপ্নের মানুষটি হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। সবসময় মেজাজ আর চরিত্র দিন দিন খারাপ হতে শুরু করে। মধ্যবিত্ত ঘরে সন্তান হয় মেয়েটি কিছুই করতে পারছিল না অত্যাচার সহ্য করা ছাড়া। কিন্তু প্রথমার্ধে আপনার মনে হতে পারে এটা একটা সাধারণ ঘটনা, দ্বিতীয়ার্ধে শুরু হয়ে যায় আসল টুইস্ট। এতদিন মেয়েটির উপরে যে অন্যায় অত্যাচার চলছিল সেটার প্রতিশোধ যে এত ভয়ঙ্করভাবে হবে তা লোকটি স্বপ্নেও ভাবেনি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক টান টান উত্তেজনার একটা গল্প। শুরুতেই আম্মু নামের একটি মেয়েকে দেখা যায়। রবি নামের একটা ছেলে তার বাড়িতে এসেছে বিয়ের কথা পাকা করার জন্য। তাদের এক্সপ্রেশন থেকে বোঝা যায় তারা এই বিয়েতে খুবই উৎসাহিত। এরপর দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়ে যায়, তাদের সংসার শুরু হয়ে যায়। আম্মু একদিন রবির কাছ থেকে একটা সেলাই মেশিন কিনতে চায় বাড়তি রোজগার করার জন্য, কিন্তু রবি বলে আম্মুর সব দায়িত্ব এখন তার কোনো ইনকাম করার দরকার নেই। এরপরে তাদের নতুন সংসার খুব ভালো মতোই চলছিল। রবি তাকে খুবই ভালোবাসে। রবি পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর। আম্মু একদিন রবির জন্য থানায় লাশ নিয়ে যায়। রবি তাকে থানায় দেখে খুবই খুশি হয়ে যায়। তখন রবির একজন সহকারী বলে, স্যার, আমি এইখানে বহুদিন ধরেই আছি, কিন্তু এখন পর্যন্ত কারোর স্ত্রীকে এভাবে খাবার নিয়ে আসতে দেখিনি। সেদিন রাতে রবি আম্মুর জন্য ওর পছন্দের সেলাই মেশিন নিয়ে আসে। এটা দেখে আম্মু খুবই খুশি হয়ে যায়। পরদিন রবি তার ইন্সপেক্টরকে বলে যে তাদের ডিআইজি অফিসার মাঝে মধ্যেই না জানিয়ে অডিট করতে চলে আসে। রবি আগে যেই থানায় ছিল সেখানের ইন্সপেক্টর তার পার্সোনাল কাজের জন্য একদিন বাইরে গিয়েছিল। ঠিক সেই সময় ডিআইজি অফিসার আসে আর এসে দেখতে পায় ওয়েপেন রুম খোলা আর এফআইআর ফাইলগুলো ঠিকঠাক মতো সাজানো নেই। এরপর উনি সেই দিন ইন্সপেক্টর না ফেরার পর্যন্ত অপেক্ষা করে। সে যখন ফিরে আসে তখন ডিআইজি নিজের হাতে তাকে সাসপেনশন লেটার ধরিয়ে দেয়। আর এখান থেকে বোঝা যায় রবির উপরে যথেষ্ট চাপ আছে, কারণ রবি হচ্ছে এখানকার প্রধান। রবি এরপর ঠিক করে ওই এলাকায় নিরাপত্তার জন্য প্রতি রাতে একজন করে ভলান্টিয়ারকে দায়িত্ব দেবে, আর ওই এলাকা থেকেই ভলান্টিয়ারদের নেওয়া হবে। রবি তখন বলে এই পারমিশন সে ডিআইজির কাছ থেকে নেবে। এদিকে আম্মু সেলাই মেশিন পেয়ে খুবই খুশি। সেলাই করতে করতে একবার সে প্রতিবেশীর সঙ্গে গল্প করছিল। সেই প্রতিবেশী মহিলা বলে, তোমাকে খুবই ভালোবাসে রবি, তুমি একবার বলা মাত্রই তোমাকে অনেক দামি একটা সেলাই মেশিন কিনে দিল। আম্মুও তখন সম্মতি জানায়। এমন সময় রবি আম্মুকে ফোন করে। তখন আম্মু খুশি হয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু রবির কথা শুনে সে পুরোপুরি অবাক হয়ে যায়। রবি তাকে রাগ করে বলে, কোন নরকে তুমি পড়ে আছো? আমি লাঞ্চের জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আম্মু কিছুই বুঝতে পারে না। সে বলে, আমি তো বাড়িতে, সামনে বাইরে লোক থাকা সে পরিস্থিতি কোনো মতে সামলে নেয় আর বলে, আজকে আমার লাঞ্চ বানাতে দেরি হয়ে গেছে, আমি এখনই নিয়ে আসছি। আম্মু তাড়াহুড়া করে রবির জন্য খাবার নিয়ে বেরিয়ে যায়। আম্মু যখন তাকে লাঞ্চ দিতে যায় তখন বাধা দিয়ে বলে, সত্যি করে বলো তো, তোমার লাঞ্চ বানাতে দেরি হয়ে গিয়েছিল নাকি তুমি ভুলেই গিয়েছিলে? আম্মু তখন ভয় পেয়ে বলে, আসলে আমি জানতাম না আজকে তোমার জন্য খাবার নিয়ে আসতে হবে। এটা শুনে রবি তো পুরোপুরি রেগে যায়। রবি তখন বলে, তোমার দয়ার খাবার আমার চাই না। আম্মু তখন তাকে অনেক রিকোয়েস্ট করে খাবারটা খেয়ে নেওয়ার জন্য, কিন্তু রবি আম্মুর কোনো কথাই শোনে না। উল্টো তাকে অনেক খারাপ খারাপ কথা বলে চলে যায়। রবি তাকে বলে সে যেন 10 মিনিট ওয়েট করে তারপর বাইরে চলে যায়, না হয় ওরা সবাই অন্য কিছু ভাববে। রবির ব্যবহারে আম্মু পুরোপুরি হতবাক হয়ে যায়। বাধ্য হয়ে আম্মু 10 মিনিট ওয়েট করে সেখান থেকে চলে যায়। রাতে রবি বাসায় ফিরলে আম্মু তাড়াতাড়ি খাবার বাড়ে, কিন্তু রবি না খেয়ে শুয়ে পড়ে। রাতে যখন আম্মু রবির রাগ ভাঙানোর চেষ্টা করে তখন রবি চিৎকার দিয়ে ওঠে আর বলে, তোমার জন্য কি শান্তিমতো ঘুমাতেও পারবো না? আমার কাছে আসার চেষ্টা একদমই করবে না। রবির ব্যবহারে আম্মু পুরোপুরি হতবাক হয়ে যায়। পরদিন দেখা যায় ডিআইজি রবির খুব প্রশংসা করছিল, কারণ রাতে ভলান্টিয়ার দিয়ে পাহারা দেওয়ার প্রজেক্টটা খুব ভালোভাবেই কাজ করছিল। রবির এই সাকসেসের জন্য রবির কিছু কলিগ একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করে। সবাই তখন সেখানে রবিকে ড্রিঙ্কস করতে বলে। তখন রবি আম্মুর দিকে তাকিয়ে বলে, ম্যাডাম পারমিশন দিলেই খাবো। আম্মু এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আমি কেন বারণ করব? এরপরে তারা সবাই মিলে ড্রিঙ্কস করতে শুরু করে। সবাই তখন আনন্দ ফুর্তি করছিল। তখন রবি সবাইকে বলে, সবাই কত লাকি, তাদের স্ত্রী কত তাদেরকে ভালোবাসে, আর আমারও কপাল, আমি তো আর সেই ভাগ্য নিয়ে আসিনি। সবাই বলে, না স্যার, এটা আপনি ঠিক বলছেন না, ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসে, প্রতিদিন আপনার জন্য খাবার নিয়ে আসে। তখন রবি বলে, তোমরা কিছুই জানো না, ওটা ওয়ান টাইম ছিল। তার পরের দিন থেকে উনি খাবার আনতে ভুলেই যায়। তাকে ফোন করে রীতিমতো ভিক্ষা করে আমাকে খাবার চাইতে হচ্ছে। এখানে আম্মু ভীষণ অপমানিত বোধ করে। ওখান থেকে যখন বাসায় ফিরে যাচ্ছিল মাঝ রাস্তায় তখন বৃষ্টি হওয়ায় একটা জায়গায় তারা দাঁড়ায়। তার গম্ভীর মুখ দেখে রবি জিজ্ঞাসা করে, কি হয়েছে? আম্মু বলে, কি হয়েছে সেটা তুমি জানো না? তুমি আমাকে সবার সামনে অপমান কেন করলে? রবি তখন বলে, আরে ওটা তো ইয়ার্কি ছিল, তুমি ওটাকে সিরিয়াসলি কেন নিচ্ছ? আম্মু বলে, ওটা ইয়ার্কি ছিল না, আমি সারাদিন তোমার জন্য কত কিছু করি, আর তুমি সবার সামনে যেমনটা বললে আমি মনে হয় তোমার জন্য কিছুই করি না। কি ভাবলো সবাই আমাকে?
রবি বলে, প্রথমত তোমাকে নিয়ে কে কী ভাবলো সেটাই আমার কিছু যায় আসে না। দ্বিতীয়ত তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে তুমি ছাড়া অন্য কেউ তার স্বামীর সেবা করে না। আম্মু তখন বলে, আমি সেটা বলিনি, কিন্তু আমি কি তোমার জন্য কিছুই করি না? এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর রবি বাইক স্টার্ট দিয়ে বলে, তুমি বাইকে উঠবে নাকি হেঁটেই যাবে? এরপরে আম্মু বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তখন রবি রেগে ওখান থেকে চলে যায় আর আম্মুকে রাতের মধ্যে ওই রাস্তায় ফেলে যায়। আম্মু হতবাক হয়ে যায় রবির এই রকমের ব্যবহারে। আম্মু তখন একটা অটোতে করে বাড়ি চলে আসে। তখন রবি বলে, আশা করি তুমি এবার তোমার শাস্তি পেয়ে গেছ। ভবিষ্যতে এরকমের করলে তোমাকে আর বাড়িতে ঢুকতে দেব না। আম্মু তখন রেগে বলে, ভবিষ্যতে এরকমের হলে আমি বাড়ি ফিরবো না। কথা শেষ না করতেই রবি রেগে গিয়ে তার হাতে থাকা থালাটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। আম্মু পুরোপুরি শকড হয়ে যায়। তখনই রবি বুঝতে পারে সে অন্যায় করেছে। নিজের ভুল বুঝতে পেরে আম্মুর কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সেটা কি তুমি জানো? আম্মু এখানে কোনো কথাই বলে না, একদম চুপ হয়ে যায়। পরদিন আম্মুর বাবা মা তার বাড়িতে বেড়াতে আসে। রবি ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল। 2 লাখ টাকার একটা চেক দিয়ে আম্মুর বাবাকে বলে, আমি জানি আমাদের বিয়ের জন্য আপনি অনেক টাকা লোন নিয়েছেন, আমার তরফ থেকে এটুকু প্লিজ রাখুন। আম্মুর বাবা চেকটা নিতে রাজি হয় না। রবি আম্মুকে বলে তাদেরকে রাজি করাতে। হঠাৎ করে রবির এত ভালো ব্যবহার দেখে আম্মু খুবই অবাক হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে মা বাবার সঙ্গে কিছু জিজ্ঞাসা না করে আম্মু তাদেরকে বলে চেকটা নিয়ে নিতে। রবি বলে, বাজার থেকে ভালো একটা মাছ নিয়ে আসি, আজকে আপনাদের জন্য স্পেশাল মেনু হবে। রবি বাজার থেকে মাছ নিয়ে এসে কাটতে থাকে। তখন বাইরে বসে ফিসফিসানির শব্দ শুনে পাশে গিয়ে শুনতে পায় আম্মু তার মাকে বলছে, তোমরা এত তাড়াতাড়ি আমাকে কেন বিয়ে দিলে? আমার খুব কষ্ট হচ্ছে, আমি চাইলেও তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তখন আম্মুর মা তাকে বলে, এরকমের হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আম্মু তখন আসল সত্যিটা বলতে পারে না যে রবি তার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে। সবকিছু শুনে রবি যখন বালতি নিয়ে কলের কাছে যায় তখন বালতিটা পড়ে যায়। সেই শব্দে আম্মু এবং তার মা বাইরে বেরিয়ে আসে। তখন তার শাশুড়ি বলে, তুমি কেন মাছ করছো? আমাকে দাও, আমি করে দিচ্ছি। রবি বলে, না না, আমি করতে পারবো। তখন রবি আম্মুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। আম্মু তো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে সবকিছু সে শুনে ফেলেছে। ডাইনিং টেবিলে রবির রাগ রাগ ভাব দেখে পরে আম্মু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপরে রেগে আছো? রবি তাকে বলে, তুমি জানো না আমি সোফাতে বসে খেতে ভালোবাসি, তাহলে সেটা তুমি ওদেরকে কেন বললে না? আম্মু তখন বলে, ওরা তোমার সঙ্গে বসে খেতে চাইছিল, তাই আমি ওদেরকে কিছুই বলিনি। তখন আম্মু বলে, এই ছোট্ট ব্যাপারটা নিয়ে এত রাগ করার কি আছে? একদিনেরই তো বিষয়, তারপর তো তারা চলে যাবে। তখন রাগ করে রবি বের হয়ে যেতে থাকে। আম্মু পেছন থেকে দৌড়ে এসে তাকে বুঝায় আর বলে, এভাবে চলে যেও না, বিষয়টা দেখতে খুব খারাপ লাগে। আমার মা বাবা অন্তত এটা জেনে বাড়ি ফিরুক যে আমি খুব সুখে আছি। এটা শুনে রবি আরও বেশি রেগে যায় আর বলে, তার মানে তুমি এখন সুখে নেই, তুমি এখনই ওদের সঙ্গে চলে যাও। এরপরে আম্মু রেগে ওখান থেকে চলে যায়। রবি তখন নিজের ভুল বুঝতে পেরে যায়। এরপরে আম্মুকে গিয়ে মানানোর চেষ্টা করে। এরপরে আম্মু আয়নায় গিয়ে দেখতে পায় তার গালে দাগ রয়েছে, তাই সে দাগটা মোছার চেষ্টা করতে থাকে যাতে তার বাবা মার সামনে দাগ না থাকে। এরপরে তারা সবাই একটা মন্দিরে ঘুরতে যায়। রবি আর আম্মুর বাবা একটু দূরে গেলে তার মা আম্মুকে বলে, তোকে নিয়ে আমার খুব চিন্তা ছিল যাতে তুই ভালো আছিস কিনা, কিন্তু এখানে এসে রবিকে দেখে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। আম্মু তার মায়ের কাছে রবির ব্যাপারে এসব কথা শুনে সহ্য করতে পারছিল না। সে বলে, রবি আজকে আমাকে থাপ্পড় মেরেছে। তখন তার মা বলে, কেন, তুই কি করেছিস? আম্মু তখন বলে, তুমি কেন আগেই ধরে নিলে যে আমি করেছি? তখন তার আম্মু বলে, রবি একজন ভালো মানুষ, ও বিনা কারণে তোকে মারবে কেন? তখন আম্মু বলে, যদি কিছু করেও থাকি তাহলেও কি আমাকে মারতে পারে? এখানে তার মা পুরোপুরি হতবাক হয়ে যায়। এরপরে তার মা তাকে জিজ্ঞাসা করে, তুই আমার মুখ থেকে কি শুনতে চাস? আম্মু বলে, আমি ঠিক জানি না। আম্মুর মা তখন তাকে বলে, আমি তোকে সেটাই বলতে পারি যেটা আমার মা আমাকে বলেছিল, যেদিন তোর বাবা আমাকে প্রথম মেরেছিল। তখন আম্মু জিজ্ঞাসা করে, বাবা তোমায় মেরেছিল? আম্মুর মা বলে, জাস্ট একবার, তবে বিষয়টা এরপর থেকে আমাকে খুব কষ্ট দিচ্ছিল। তখন আমার মা আমাকে বলেছিল যে তুমি একমাত্র মেয়ে নয় যে এর শিকার, পুরুষদের রাগ করার অধিকার আছে, তাদেরকে বাইরে যেতে হয়, অনেক টেনশনে কাজ করতে হয়, এর জন্য রাগ থেকেই তারা কখনো কখনো এরকমের ব্যবহার করে ফেলে। ভালোবাসার সাথে সাথে তাদের দেওয়া কষ্টটাও আমাদেরকে সহ্য করতে হবে। একটা বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আম্মু তখন চিন্তা করে তার এখন কি করা উচিত। তখন আম্মুর মা বলে, আমার মা এই কথাগুলো আমাকে বলেছিল, কিন্তু আমি তোকে এসব কথা বলবো না। আমি বলবো, কারো স্বামী যদি তার স্ত্রীকে হাত তোলে তাহলে তার সঙ্গে এক মুহূর্ত থাকা যাবে না। তখন আম্মু তার মাকে বলে, এখন তাহলে আমার কি করা উচিত? তার মা বলে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, না হলে আজ থেকে 20 বছর পর হয়তো তোর মেয়েও তোর কাছে এরকমের কমপ্লেন করবে। এই কথা শুনে তারা দুজনেই হেসে ওঠে। পরের দিন ডিআইজির মিটিং ছিল। রবি তাড়াতাড়ি সেখানে যাওয়ার কথা, কিন্তু অলরেডি তার লেট হয়ে গেছে। এদিকে আম্মু তাড়াহুড়া করে তার শার্টের বোতাম ছিঁড়ে যাওয়ায় সেটা সেলাই করে দিচ্ছে। সব মিলিয়ে অলরেডি তার মাথা গরম হয়ে আছে। হঠাৎ করে একটা পোড়া পোড়া গন্ধ পেতে দেখতে পায়। সে দেখতে পায় গ্যাসে খাবারটা পুড়ে যাচ্ছে।
আম্মু রবিকে বলে খুন্তিটা চালাতে। তখন রবি বলে এটা কি আমার কাজ? আম্মু বলে আমার তো 2টা হাত, একসঙ্গে কতগুলো কাজ করব। রবি তখন রাগ করে চুলার পাশে ফাইলটা রেখে খুন্তি চালায়। রবি নাড়াচাড়া করার কারণে কিছুটা সুই তার বুকে লেগে যায়। এতে রাগ করে আবারও তাকে মারে আর বলে কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারো না। আম্মু তখন কাঁদতে কাঁদতে সেলাই করতে থাকে আর রবি বলে নাটক আবার শুরু হয়ে গেছে। এইসব কথা বলতে বলতে তারা আবারও কিছু পোড়া গন্ধ পায় আর রবি দেখতে পায় তার ফাইলটা পুড়ে যাচ্ছে। এখন সে কি করতে পারে সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন। আম্মুর এখানে কোনো দোষ না থাকলেও সে দৌড়ে রুমে চলে যায়, কিন্তু এতেও কি রক্ষা আছে? রবি তাকে ইচ্ছে মতো মারে আর বলে ফিরে এসে যেন তোকে ঘরে না দেখি, না হলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আম্মু তখন কান্না করতে থাকে। সে ভাবতে থাকে তার স্বপ্নগুলো এভাবে ধ্বংস হয়ে যাবে তা সে দুঃস্বপ্নও ভাবেনি। তখন আম্মু ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে চলে যায় রবির কাছ থেকে চলে যাবে বলে। স্টেশনে বসে সে ভাবতে থাকে এখন সে কি করবে আর অজরে কাঁদতে থাকে। পাশেই একজন ভিক্ষা করছিল। ভিক্ষা করতে করতে সে বলে এরকমের ভাবে চোখের জল ফেলে কোনো লাভ হবে না। এখন তোমার হাতে 2টা অপশন আছে, হয় মনকে শান্ত করে সমস্যার সমাধান করো, না হয় যেরকমের চলতেছে সেরকমের চলতে দাও। আম্মু তখন বলে তোমার কাছে কি আমি উপদেশ চেয়েছি? লোকটি বলে তোমার গায়ে মঙ্গলসূত্র, আবার মুখে আঘাতের দাগ, তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না? তখন আম্মু তার কাছ থেকে উপদেশ চায়। তখন সে বলে আগে আমাকে বিরিয়ানি খাওয়াও, তারপরে বলবো। এরপরে তারা বিরিয়ানি খায়। তখন আম্মু নিজে নিজে বলতে থাকে ও আসলে ভালো মানুষ, যদি ফাইলটা না পুড়তো তাহলে ও আমাকে এভাবে মারতো না। এই ছোট্ট বিষয়টার জন্য আমার কি সংসার ভেঙে দেওয়া ঠিক হবে? আমি ফিরে গিয়ে ওকে ভালোমতো বোঝানোর চেষ্টা করব, তাহলে হয়তো আর এমনটা করবে না। তখন ভিখারি বলে ওঠে সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। আম্মু তখন বলে তার মানে? সে বলে বিরিয়ানি। আসলে এই কথাটার মাধ্যমে সে বলেই দিয়েছে যে খারাপ মানুষ কখনোই ভালো হয় না। পরদিন তোমার সঙ্গে যখন আবার দেখা হবে তখন তুমি আমাকে এইভাবে বিরিয়ানি খাইও। এরপরে আম্মু বাড়ি ফিরে আসে এবং দরজার সামনে বসে থাকে। রবি অফিস থেকে চলে আসে। এখন তার খুব নরম মেজাজ। এখানে রবি তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমায় ছেড়ে যাচ্ছিলে? আম্মু তখন বলে হ্যাঁ, কিন্তু আমি পারিনি, তোমার প্রতি আমার পিছু টান আছে। এরপরে রবি তাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে একটা গেট টুগেদার ছিল, এজন্য আম্মু সকাল সকাল খুব সাজে। এটা দেখে রবি বলে এত সাজার কি দরকার আছে, আমরা একটা অফিস টুগেদারে যাচ্ছি, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। এটা শুনে আম্মু আবারও হতবাক হয়ে যায়। রবির অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে আর আম্মু সেই মারের দাগ ফাউন্ডেশন দিয়ে লুকায়। এখন রবি আম্মুকে একটু ধরতে গেলেই সে ভয় পেয়ে যায়, রবি যেন তাকে মারতে আসছে। আর আম্মু এগুলো কাউকে বলতেও পারে না, নিজের মধ্যেই এই কষ্টগুলো নিয়ে ছটফট করতে থাকে। এইসব সে মেনে নিতেও পারছিল না আর রবির বিপক্ষে কিছু বলারও সাহস পাচ্ছিল না। আম্মু ডাক্তারকে বলে যে সে এখন মা হতে চায় না, তার কারণ হলো রবির আচরণ। তাছাড়া এমন স্বামীর উপরে ভরসা করে কেই বা বাচ্চা নিতে চাইবে? সব কথা আম্মু ডাক্তারকে বলে। তখন সে বলে তাহলে আম্মুর পিল খেতে হবে, রবি যেন না জানে। তবে এইভাবে চুপ থাকলে কোনো সমাধান হবে না। কিন্তু আম্মু বলে এইসব ঠিক হয়ে যাবে একদিন। রবি আম্মুকে ভিডিও কলে ওর মায়ের সঙ্গে কথা বলতে দেখে আর ভাবে আম্মুর উপরে নজর রাখতে হবে, যাতে আম্মু রবির কথা কাউকে বলতে না পারে। এই জন্য সে একটা রেকর্ডিং ডিভাইস কিনে আনে আর সেটা বাড়ির মধ্যে একটা জায়গায় লুকিয়ে রাখে আর রেকর্ডারের সাথে তার ফোন কানেক্ট করে রাখে, যাতে আম্মু কি করে কার সঙ্গে কথা বলে সবকিছু শুনতে পায়। মহিলা পুলিশ অফিসার সত্তা আম্মুর সাথে ভলান্টিয়ারদের পরিচয় করিয়ে দেয়। লিনি নামের একজন ভলান্টিয়ার আম্মুদের পাড়ায় রোজ রাতে পেট্রোলিং করবে। এদিকে রবি রেকর্ডার দিয়ে সব কথা শুনতে পাচ্ছিল। আম্মু তার মাকে বলে রবি খুব তার যত্ন নেয়, সে এখন খুব ভালো আছে। আম্মুর ভাগ্য ভালো যে সে রবির নামে কোনো কিছু বলেনি, না হলে যে কি হতো। আম্মু কষ্টে চিৎকার করে কান্না করতে চায়, কিন্তু লোক জানার ভয় কিছুই করতে পারে না। এদিকে আম্মু জানতে পারে সে মা হতে যাচ্ছে। সে বুঝে উঠতে পারে না যে পিল খাওয়া সত্ত্বেও এমনটা কি করে হলো। ডাক্তার বলে শরীরের কথা বলা মুশকিল, তাছাড়া হয়তো রবি এই পিল খাওয়ার ব্যাপারটা জেনে গিয়েছে, তাই ওষুধগুলো বদলে দিয়েছে। রবি বাইরে দাঁড়িয়েছিল। আম্মুর অনুরোধে ডাক্তার বলে সে প্রেগনেন্ট না, হয়তো হরমোনাল কিছু সমস্যার কারণে এমনটা হয়েছে। এটা শুনে রবির মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল হয়তো আম্মু মা হতে চলেছে। ওই দিন রাতে লিনি পাড়ায় পেট্রোলিং করছিল। হঠাৎ একটা মেয়ের আওয়াজ শোনে আর লিনি হুইসেল বাজায়। আর তখন রবি আম্মুর মুখটা চেপে ধরে, যাতে লিনি বুঝতে না পারে কোথা থেকে আওয়াজটা আসছে। লিনি রবির বাড়িতে আসে, এসে বলে সে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে, মনে হচ্ছিল কেউ তাকে মারছে। রবি তখন রেগে যায় আর বলে এখন আমি কি করব? তোমার কাজগুলো কি এখন আমি করে দেব? এরপরে রবি লিনি সন্দেহ যাতে তার দিকে না আসে এই কারণে সে বলে তুমি হয়তো ঠিকই বলেছ, আমিও এমন একটা চিৎকার শুনতে পেয়েছিলাম। শোনো, তুমি সত্তাকে কল দিয়ে দেখে নাও আর দেখো বাড়ি বাড়ি গিয়ে এমন কিছু পাও কিনা। পরদিন লিনি আর সত্তা সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ লাগায় গতরাতে কোনো বাড়িতে এমন অত্যাচার হয়েছে কিনা। তারা আম্মুকে দেখে হেসে চলে যায়। আম্মু অনেক অস্বস্তি বোধ করতে থাকে, ভাবতে থাকে ওদের কাছ থেকে লুকিয়ে থাকবে নাকি সবটা জানিয়ে দেবে। এরপর তারা সব জায়গায় ঘুরে আম্মুর বাড়িতে চলে আসে। সত্তা বলে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তার কারণটা হলো মেয়েরা এইসব বিষয়ে চেপে যায়। এরপর তারা ওখান থেকে চলে যাচ্ছিল।
আম্মু ওদেরকে পেছন থেকে ডাক দেয় আর বলে একটা বাড়িতে খোঁজ নিতে ভুলে গেছেন। এরপর রবির অত্যাচারের কথা সব বলতে থাকে। এইসব শুনে তারা হতভম্ব হয়ে যায়। এরপর ইকবাল স্যারকে পাঠানো হয়। সে ডিআইজির কাছে রবির নামে কমপ্লেন করার কথা আম্মুকে বলে। আম্মু বলে কোনো দরকার নেই, আমি এখান থেকে চলে যাব। ইকবাল স্যার বলে তুমি চলে যাও, আমি কিছু বলবো না, কিন্তু আগে রবিকে শাস্তি দেওয়া প্রয়োজন আছে। আম্মু বলে রবির বিরুদ্ধে কমপ্লেন করার সাহস আমার নেই। তখন সে বলে ডিভোর্স নিতে হলে তো একটা কারণ দরকার, এটাই হলো কারণ। আর অপরাধ সবসময় অপরাধী হয়, যাই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। এরপরে সত্তা আম্মুকে ডিআইজির কাছে নিয়ে আসে কমপ্লেন করার জন্য। রবি এসে আম্মুকে মানসিকভাবে চাপ দিতে শুরু করে। এতে আম্মু আর সাহস পায় না রবির বিরুদ্ধে বলার। রবি বলে কেন এমনটা করছে তুমি, বিবাহিত জীবনে ঝামেলা হওয়াটা স্বাভাবিক, আর এর মধ্যে ডিআইজিকে আনা একদমই ভালো দেখায় না। এরপরে রবি সত্তাকে বলে আপনি আমায় প্রায় 1 বছর ধরে চেনেন, আপনার কি মনে হতে পারে আমি আমার স্ত্রীকে হাত তুলব? সে আরও বলে আম্মু আসলে মানসিকভাবে অসুস্থ, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপরে রবি আম্মুর হাতটা চেপে ধরে। তখন আম্মু ভয় পেয়ে যায় এবং সবাইকে মাথা নেড়ে বলে হ্যাঁ আসলে ও কোনো দোষ করেনি। তখন আর ডিআইজির কাছে আম্মু কোনো কমপ্লেন করতে পারে না। রবি আম্মুকে বাড়িতে রেখে চলে যায়। বাড়িতে এসে আম্মু হতাশ হয়ে বসে থাকে, কি করবে বুঝতেই পারছিল না। তখন তার নজরে পড়ে ঘরে অনেক ধুলো জমেছে। তখন আম্মু সব পরিষ্কার করতে থাকে, সব জিনিস নামিয়ে পরিষ্কার করে, সাবান পানি দিয়ে ঘর মোছে। মানুষ যখন প্রচণ্ড হতাশ হয়ে যায় তখন সে কি করে কিছুই বুঝে উঠতে পারছিল না। আম্মুর দশাও এখন ঠিক সেটাই হয়ে গেছে। সত্তার লিনি আসে, আম্মুর এই হাল দেখে বলে এসব তুমি কি করছো? আম্মু বলে ঘরে অনেক ময়লা জমেছে, আগে এমনটা ছিল না, আমি তো পরিষ্কার করাই ছেড়ে দিয়েছি। তাছাড়া আমি তো নিজেরও খেয়াল রাখা ছেড়ে দিয়েছি, আমার তো কোনো আত্মসম্মান নেই। আর এই কারণেই তো সবার সামনে রবি আমায় অপমান করলো, আর নিজের হয়ে কোনো প্রতিবাদই করতে পারলাম না। কিন্তু এখন আমি আর চুপ থাকবো না। সত্তা জিজ্ঞাসা করে তাহলে এখন কি করবে? আম্মু বলে ওকে আমি উচিত শিক্ষা দেব, যাতে ওর আসল চেহারা সবার সামনে আসে। এরপরে আমরা মুভিতে প্রভু নামের একজন আসামিকে দেখতে পাই। আজ প্রভু প্যারোলে কিছুদিনের জন্য ছুটি পাবে, কারণ তার ছোট বোনের বিয়ে সামনে। কিন্তু প্রভুর বোন তাকে একদমই পছন্দ করে না, কারণ প্রভু চুরি আর খুন করে জেলে গেছে। প্রভু যখন জেলে যায় তখন তার বোন অনেক ছোট ছিল, তার বোনকে সে অনেক ভালোবাসে। প্রভু বোনের কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করতে চায়। প্রভুকে নিতে তার মামা আসে, নেওয়ার আগে বলে দেয় প্রভুকে এসে সকাল বিকাল খাতায় সই করে যেতে হবে। প্রভু সাইন করতে আসে, তখনই সেখানে আম্মু চলে আসে রবির জন্য খাবার নিয়ে। ব্যাগের মধ্যে খাবারের গন্ধ পেয়ে প্রভু বলে এটা কি মাছের তরকারি? আম্মু বলে হ্যাঁ। তখন প্রভু বলে আমার মাও আমার জন্য মাছের তরকারি বানাতো, যার স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। তখন রবি আসে আর বলে যাও আমার রুমে গিয়ে খাবার বাড়ো। আম্মু চলে যায় সেখান থেকে। আর রবি প্রভুকে বলে অনেক খুশি খুশি লাগছে তোকে, প্যারোলের নিয়ম যেন না ভোলা হয়, সকাল বিকাল সাইন করে যাবে, না হলে কিন্তু বাতিল করে দেব। প্রভু বলে 2 বার কেন, প্রয়োজন হলে 200 বার সাইন করতেও রাজি আছে, এখনই করব। রবি বলে কিসের এত তারা, জরুরি মিটিং আছে নাকি তোর? এতে প্রভু চুপ হয়ে যায়, বলে আমার বাথরুমের পাইপ আটকে গেছে, সেটা ঠিক করে দে। এটা শুনে প্রভুর খারাপ লাগে, যতই আসামি হোক ওই কাজ তো রবি তাকে দিয়ে করাতে পারে না। কিন্তু প্যারোল বাতিলের ভয় এই কাজ করতে প্রভু রাজি হয়ে যায়। একদিন প্রভু অনেক মদ খায় আর সাইন করতে দেরি করে ফেলে। এটা নিয়ে সবাই সমস্যায় পড়ে যায়, কারণ প্যারোল থেকে ঠিক সময় সাইন না করলে তাদের সবার চাকরি চলে যাবে, বিশেষ করে রবির। এই ঘটনা আম্মুর সামনে হয় সবকিছু সে লক্ষ্য করে। পরদিন প্রভু মদ খেয়ে দুজনের সঙ্গে মারপিট করে, আর তারপর তারা দুজনে প্রভুর নামে কমপ্লেন করতে থানায় আসে। এতে প্রভুকে রবি অনেক মারে, কিন্তু প্রভুর এতে কোনো অনুতাপ হয় না, কারণ এতটা মার প্রভুর জন্য কিছুই না। প্রভুকে রবি বলে এত মারার পরও তোর শিক্ষা হচ্ছে না, কি দিয়ে তৈরি তুই? প্রভু হেসে বলে যদি 10 বছর আগে আমি হতাম তাহলে এই কাজের জন্য আপনার যে কি হালটাই করতাম সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি একটু বেশি চালাক, যারা আপনার মারের প্রতিবাদ করতে পারে না তাদেরকে বেছে বেছে আপনি মারেন। আম্মুর দিকে তাকিয়ে বলে কি ম্যাডাম ঠিক বলছি কিনা? কারণ প্রভু একদিন খেয়াল করে একটা স্বাভাবিক কারণে রবি হাত বাড়ালেই আম্মু ভয় শিউরে ওঠে। আর এটা দেখে প্রভু বুঝে ফেলে যে কোনো কারণে আম্মু ভয় পেয়ে আছে, কারণ একটা মেয়ে মারাত্মকভাবে অত্যাচারের শিকার হলে তখনই এমন অবস্থা হয়। এই কথা শুনে প্রভুর প্যারোল বাতিল করে দেয়। প্রভু অনেক ক্ষমা চাইতে থাকে আর বলে স্যার ভুল হয়ে গেছে, তাও রবি কোনো কথা শোনে না। এরপরে রেগে প্রভু রবিকে একটা ধাক্কা দেয়, এতে করে সব পুলিশেরা প্রভুকে মারতে শুরু করে। এদিকে রবি খেয়ে বসে, এমন সময় জানতে পারে ডিআইজি আসছে ইন্সপেকশনের জন্য, তাই না খেয়ে রবি চেক করতে যায় সবকিছু ঠিক আছে কিনা। ইকবাল প্রভুকে বাড়ি পাঠিয়ে দিতে চায়, কিন্তু দিবাকর বলে ওর নামে মামলা দিয়ে ওকে লকআপে ভরে দাও। রবি তখন আসে আর বলে ওর হাত পা বেঁধে ওর মুখে কাপড় ভরে বাথরুমের মধ্যে দিয়ে রাখো, পরে আমি ওর ছাল চামড়া উঠানোর ব্যবস্থা করব। আম্মুকে দেখে রবি বলে তুমি এখন স্টেশনে কি করছো? এখানে থাকলে সমস্যা হয়ে যাবে, খাবার গুছিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। এদিকে প্রভুকে মুখে কাপড় দিয়ে হাত পা বেঁধে বাথরুমে নিয়ে যায়। এটা দেখে ভয় আম্মুর হাত থেকে খাবার পড়ে যায়, আর রবি এতে অনেক রেগে যায়। সত্তাকে বলে আম্মুকে সাহায্য করতে, আর সেই সময় ডিএজি এসে পড়ে।
তখন আম্মুকে বের করতে না পেরে ওই সময় বাথরুমে লুকিয়ে রাখে। আম্মু বলে প্রভু ভিতরে আছে। তাও কোনো উপায় না পেয়ে রবি তাকে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। ভিতরে গিয়ে আম্মু প্রভুর মুখ থেকে কাপড়টা খুলে দেয় আর তাকে আওয়াজ না করার জন্য অনুরোধ করে। আম্মু বলে আজ তুমি প্রতিবাদ করলে এমনটা মার খেতে না। উত্তরে প্রভু বলে আপনি তো প্রতিবাদ করেন না, চুপচাপ থাকেন, তাও আপনি কেন মার খান? আম্মু বলে তুমি আমার ব্যাপারে জানো না, তাই এমনটা বলছো। প্রভু বলে আপনার মতো অনেক মেয়েদেরকে আমি দেখেছি, তারাও আপনার মতো একই জীবনে মরে, আর সেই মেয়ের আসলে পিছিয়ে আছে। আম্মুও রেগে যায় আর বলতে থাকে তুমি তো রবির কথায় বাথরুম পরিষ্কার করছো, ওর হাতে জানোয়ারের মতো মার খেয়েছ। এতে একটু ধাক্কা মারতেই তোমার প্যারোল বাতিল করে দিল। এবার কিভাবে তুমি তোমার বোনের বিয়েতে যাবে? আমিও ঠিক তোমার মতোই অসহায়, অনেকবার চেষ্টা করেছিলাম, তাও কিছু করতে পারিনি। এসব শুনে প্রভু বুঝতে পারে। সে বলে আপনি ঠিকই বলেছেন, একটা সুযোগ ছিল আমার বোনের বিয়েতে যাওয়ার, তাও নিজের রাগের জন্য সেটা হারিয়ে ফেলেছি। আর এরপরে প্রভু ভেবে বলে আমি তো যাবই আমার বোনের বিয়েতে, এবার আমি জেল থেকে পালাবো আর রবির চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, আর এটাই হবে আমার প্রতিশোধ। কিন্তু আপনি এই কথা আপনার স্বামীকে বলবেন না। এটা শুনে আম্মু বলে তুমি কি সত্যি পালাতে পারবে? প্রভু বলে হ্যাঁ, আমি আমার বোনের বিয়েতে থাকার জন্য সবকিছুই করতে রাজি আছি। আম্মু কিছু একটা ভাবতে থাকে। ঠিক তখনই ইকবাল স্যার আসে আর বলে ডিএজি স্যার চলে গেছে। এরপরে ইকবাল প্রভুকে নিয়ে যেতে থাকে। আম্মু তখন পেছন থেকে তাকে ডাক দিয়ে থামায় আর বলে আমি একটা প্ল্যান করেছি, এটা করলে তুমি তোমার বোনের বিয়েতে যেতে পারবে আর আমার প্রতিশোধটাও পূরণ হবে। এবার তারা দুইজনে মিলে প্রতিশোধ নেওয়া শুরু করে। তাদের প্ল্যান অনুসারে ইকবাল প্রভুকে পালাতে সাহায্য করে, কিন্তু সবাই মনে করে ইকবাল স্যারকে ধাক্কা মেরে প্রভু পালিয়ে গেছে। প্রভু পালিয়ে যাওয়ায় থানায় হইচই পড়ে যায়। রবি এবার রেগে সবাইকে বলে যেভাবে পারো সন্ধ্যার মধ্যে ওকে থানায় হাজির করো। অন্যদিকে প্ল্যান মতো আম্মু তাদের বাড়ির পাশের রেস্টরুমে প্রভুকে লুকিয়ে রাখে। লিনিও তাদের প্ল্যানে সাহায্য করে। এই ঘরটা পরিষ্কার করে প্রভুকে থাকতে দেয়। প্রভুকে পাওয়া না গেলে তার মামা এসে থানায় চোটপাট করতে শুরু করে। সে বলে আমার ভাগ্নে তো জেলেই ছিল, পাওয়া যাচ্ছে না কেন? সবাইকে তাড়িয়ে দিয়ে ইকবাল স্যার বলে তুমি কি বোঝাতে চাইছ প্রভুকে আমরা গুম করে দিয়েছি? আমাদের ধাক্কা মেরেও পালিয়ে গেছে। যাও যেখানে খুশি গিয়ে কমপ্লেন করো। মামা রেগে বলে তাই করব। ইকবাল স্যার বলে যাও যাও, যত পারো লোক নিয়ে আসো। এই কথা দিয়ে ইকবাল স্যার মামার মাথায় এই বুদ্ধিগুলো ঢুকিয়ে দেয় যাতে এটা নিয়ে ঝামেলা বেড়ে যায়। এদিকে রবির এত টেনশন দেখে আম্মু অনেক মজা নিচ্ছে। পরদিন প্রভুর মামা অনেক লোক নিয়ে থানার সামনে চলে আসে। আর এদিকে প্রভু সেই জায়গায় ভালোই আছে। থানার সিসিটিভি চেক করা হয়, কিন্তু প্রভুকে আনার ফুটেজ থাকলেও সেখান থেকে পালানোর কোনো ফুটেজ তারা পায় না। এতে মিডিয়া বলতে থাকে প্রভু নিখোঁজের পেছনে পুলিশের হয়তো কোনো হাত আছে, আর প্রভু বেঁচে আছে না মারা গেছে তাও অজানা। এই খবরগুলো দেখে প্রভুর বোন একটু চিন্তায় পড়ে যায়। যতই রাগ থাকুক সে তো তার নিজের দাদা। এই ব্যাপার নিয়ে পুরো শহরে হইচই পড়ে গেছে। সব পুলিশই এই নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে আম্মু লাশ নিয়ে থানায় আসলে সেখানে ডিআইজিকে দেখতে পায়। সবাই আম্মুর দিকে তাকিয়ে থাকে। আর পরে রবি আম্মুকে বলে আর তাকে লাশ নিয়ে থানায় আসতে হবে না। এদিকে ডিআইজির উচ্চপদস্থ কর্মকর্তা বলে তোমাদের 3 দিন সময় দিচ্ছে, তারপরে প্রভুকে পাওয়া না গেলে রবি এবং তার সহকর্মীদের চাকরি আর থাকবে না। সবই আম্মুর প্ল্যান মতো এগোতে থাকে। আর প্রভুর বোনের বিয়ের আগে রবির চাকরি চলে যাবে। প্রভুকে তো পাওয়ার এত সহজ না। এদিকে প্রভুর বোন ওই জায়গায় আন্দোলন করতে আসে। এর একটা ছবি সত্তা আম্মুকে পাঠায় আর আম্মু সেটা প্রভুকে দেখায়। এতে প্রভু অনেক খুশি হয়, আবেগ আপ্লুত হয়ে বলে এর মানে আমার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে। আম্মু বলে হ্যাঁ, তবে তোমায় পাওয়া যাচ্ছে না বলে তোমার বোন বিয়ে বন্ধ করতে চেয়েছিল। সবাই তাকে অন্যভাবে বুঝিয়েছে, প্রভুর বোনের বিয়ে ওখানেই হবে। আম্মু প্রভুকে বলে তুমি তোমার বোনের বিয়েতে কাল যাবে। এটা শুনে লিনি বলে ওঠে তাহলে তো পুলিশ প্রভুকে গ্রেপ্তার করে নেবে আর রবির চাকরিও আর যাবে না, তাহলে এরপরে তোমার কি হবে? আম্মু তখন বলে আমি সবই জানি, কিন্তু আমি তো কথা দিয়েছিলাম প্রভুকে যে সে তার বোনের বিয়েতে থাকবে। শুধু আমার স্বার্থের কথা ভেবে আমি তো ভুলে যেতে পারি না, আমি প্রভুকে যেতে দেব। আম্মু বলে তুমি কাল যেও প্রভু। আম্মু নিজেও জানে এরপরে তার সঙ্গে কি হবে। পরদিন দরজা খুলতে প্রভু কিছু না বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে আম্মু অনেক কষ্ট পায়। একদিকে তো আবারও সেই অত্যাচারের ভয়, অন্যদিকে প্রভুর এমন ব্যবহার আম্মুকে অনেক ভেঙে দেয়। আম্মু বসে বসে কান্না করতে থাকে। তখন প্রভু সেখানে ফিরে আসে। সে বলে আমি জানি আপনি আপনার স্বামীর থেকে মুক্তি পেতেই এমন ঝুঁকি নিয়েছিলেন, তাও নিজের কথা না ভেবে আমাকে ছেড়ে দিলেন। আপনার মতো এমন মানুষ আমি আগে দেখিনি। এরপরেও যদি আপনাকে এই অবস্থায় রেখে যাই তাহলে আমার মা আমায় কোনোদিনও ক্ষমা করবে না। আমি যাব না। আম্মু জিজ্ঞাসা করে তোমার বোনের বিয়ে? তখন প্রভু বলে আমার বোনের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্যই ওর বিয়েতে যেতে চেয়েছিলাম। এখনও তো আমায় ক্ষমা করে দিয়েছে, আমি এতেই খুশি, আমি আর কিছু চাই না। আম্মু বলে আমার জন্য তুমি এত কিছু করবে? প্রভু বলে আপনি যা করতে চেয়েছেন তার কাছে এসব কিছুই না। আপনি সুন্দর করে রান্না করুন, আমি আমার জায়গায় ফিরে যাই। এদিকে ওই ধর্নার জায়গায় প্রভুর বোনের বিয়ে হয়ে যায়। রবি ভেবেছিল প্রভু অবশ্যই বোনের বিয়েতে আসবে, কিন্তু তা না হওয়ায় সবাই চিন্তায় পড়ে যায়। প্রভু সেই ঘরে বসে একটা গান গায় যেটা সে জেলে বসেও গিয়েছিল। আম্মু সেটা মন দিয়ে শুনতে থাকে। রাতে রবি বাড়ি আসে
আর তখন একই গান আম্মু গুনগুন করে গাইতে থাকে। এতে রবির সন্দেহ হয়। আবার রবি ওই রেকর্ডার লাগিয়ে রাখে, কিন্তু রবি শুধু রান্নাবান্নার আওয়াজই শুনতে পায়। হঠাৎ সেখানে দিবাকর আসে আর বলে কাল থেকে এই কেসটা ডিআইজি সিবিআইকে দিতে বলেছে, আর আমাদের বিরুদ্ধে কিছু ফেলে এফআইআর করার জন্য অর্ডার করে দিয়েছে। রবি বলে সবাই যেন একই কথা বলে ইনভেস্টিগেশন করার সময়। এরপরে দিবাকর বলে প্রভুকে মারা সেই ফুটেজগুলো তাড়াতাড়ি ডিলিট করে দিতে, যেন কোনো রকমের এভিডেন্স তাদের বিরুদ্ধে না থাকে। সেদিন রাতে আম্মু প্রভুকে ভিতরে এসে খেতে বলে। ওইদিকে থানায় কিছু গুন্ডা এনে বসিয়ে দেয় দিবাকর, যাতে তারা ওই ধনাটা ভেঙে দেয় আর সেখানকার দোকানগুলো বন্ধ করতে বলে। এটা দেখে প্রভুর বোনের সন্দেহ হতে থাকে। এদিকে প্রভুকে মারা সেই ফুটেজগুলো ডিলিট করতে গেলে রবি দেখে ইকবাল স্যার প্রভুকে বাথরুম থেকে বের করার সময় আম্মু তাদেরকে ডাক দেয় আর কিছু বলতে থাকে। এটা দেখে আবারও আম্মুর উপরে সন্দেহ হতে থাকে। রবি শুনতে পায় আম্মু যে গানটা সেদিন গুনগুন করে গিয়েছিল, ওই গানটা একটা কনস্টেবল গাচ্ছে। রবি ওই কনস্টেবলকে ওই গানটা জোরে জোরে গাইতে বলে আর তাকে জিজ্ঞাসা করে এই গানটা কোথা থেকে শিখেছ। কনস্টেবল বলে প্রভু এই গানটা সবসময় গাইতো আর ওর থেকে আমি শিখেছি। এটা শুনে রবির আর বুঝতে বাকি থাকে না যে ব্যাপারটা কি ঘটেছে। এরপরে রবি জিজ্ঞাসা করে ইকবাল, আমরা কি প্রভুকে সব জায়গায় খুঁজেছি? ইকবাল উত্তর দেয় হ্যাঁ স্যার, ওকে তো আমরা সব জায়গায় খুঁজেছি। রবি বলে আমার তো মনে হয় না। এরপরে রবি আবার সেই রেকর্ডার শুনতে শুরু করে। আর এইদিকে আম্মু আর প্রভু ঘরে বসে খাচ্ছিল। আম্মু প্রভুকে জিজ্ঞাসা করে এই মাছের তরকারিটা তোমার মায়ের মতো হয়েছে তো? প্রভু উত্তরে হুম বলে। এই পর্যন্ত রবি শুনতে পায়। আর তখনই গুন্ডারা বাইরে এসে ভাঙচুর শুরু করে। সবাই এসে দেখে বাইরে ভাঙচুর হচ্ছে, কিন্তু তা দেখে এমন মনে হচ্ছে যেন প্রভুর জন্য যারা ধর্নায় বসেছে তারাই এমনটা করেছে। আর এইসব দেখে রবি পুলিশদেরকে লাঠিচার্জ করার অর্ডার দেয় আর পুলিশরাও সবার উপরে লাঠিচার্জ শুরু করে দেয়। আর ওই গুন্ডাদেরকে থানায় নিয়ে সেখানকার সিসিটিভি ভাঙচুর করায়, যাতে দেখে মনে হয় এরাই এসব করেছে। এদিকে ইকবাল স্যার আম্মুকে কল করে বলে রবি সবটা ধরে ফেলেছে। এদিকে লিনিয়ার প্রভু তাদের জিনিসগুলো নিয়ে সেখান থেকে লিনির বাড়িতে চলে যায়। আর আম্মু স্বাভাবিকভাবেই গাজরের হালুয়া বানাতে শুরু করে। রবি বাড়িতে এসে আম্মুর উপরে মারধর শুরু করে আর জিজ্ঞাসা করে কোথায় প্রভু? আমি ওর গলার আওয়াজ পেয়েছি। আম্মু বলে কি সব বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। সে তখন আরও বলে আমাকে মেরো না, আমি গর্ভবতী। এটা শুনে রবি রেগে যায়, ভাবে আম্মু মিথ্যা বলছে। তখন রবি ডাক্তারকে কল করে। ডাক্তার জানায় সত্যি আম্মু প্রেগনেন্ট। রাতে আম্মু ভাবতে থাকে রবি বলেছে সে প্রভুর আওয়াজ শুনতে পেয়েছে, কোথা থেকে এটা আসলো। এদিকে রবি ভাবে আম্মু প্রভুর সততা তার থেকে লুকাচ্ছে, তাই রেকর্ডারটা ভালো করে শুনতে সে বাইরে যায়। আম্মুও তার পেছনে যায় আর লুকিয়ে দেখে রবি কানে হেডফোন দিয়ে কিছু শুনছে। আর এটা দেখেই আম্মু বুঝতে পারে ঘরে হয়তো কোনো রেকর্ডিং ডিভাইস লুকানো আছে, আর এতেই আওয়াজটা শুনতে পায়। আম্মু সেই ডিভাইসটা খোঁজা শুরু করে। এদিকে রবি রেকর্ডিং শুনতে থাকে। রবি রেকর্ডিং শুনেই যাচ্ছিল, কিন্তু তেমন কিছু পায় না। এদিকে আম্মু চালের ড্রাম থেকে ওই ডিভাইসটি পেয়ে যায়। আম্মু সেই ডিভাইসটা ওখানে রেখে আবার গিয়ে শুয়ে পড়ে। আর বাইরে স্টোরুমে গেলে বুঝে যায় এখানে কেউ ছিল। আর সে জেনে গেছে এটা বুঝতে পেরে আম্মু প্রভুকে সেখান থেকে সরিয়ে ফেলে। কিন্তু সেই রাতে রবি আম্মুকে কিছুই বলে না। পরদিন দিবাকর বলে স্যার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ওটা দেখুন। রবি দেখতে পায় প্রভু একটা ভিডিও ছেড়েছে, যাতে সে বলে তার মনে হচ্ছে তাকে খুন করা হবে। বোনের বিয়েতে যাওয়ার প্যারো নিয়েছিল, কিন্তু তখন রবির সঙ্গে তার কথা কাটাকাটি হয় আর সেটা সে ব্যক্তিগতভাবে নিয়ে নেয় আর তার ওই প্যারোটা বাতিল করে দেয়। এরপরে রবি তাকে অমানবিক নির্যাতন করে। এরপরে রবির স্ত্রী তার অজান্তে রবির হাত থেকে তাকে বাঁচায় আর তাদের বাড়িতে আশ্রয় দেয়। এখন রবি ডিআইজির অফিসে গিয়ে সব সারেন্ডার করবে, কিন্তু তার মধ্যে যদি প্রভুর কিছু হয়ে যায় তার জন্য ইন্সপেক্টর রবি দায়ী। আম্মু এবার রবিকে চা দেয় আর চিনির কৌটাটা এগিয়ে দিয়ে বলে তুমি নিজেই নাও। তখন রবি আম্মুকে বলে তুমি তো সত্যি স্মার্ট, এভাবে প্রভুকে আমার নাকের ডগায় লুকিয়ে রাখলে, আর সেটা আমি বুঝতেই পারিনি। অত্যাচারের রিভেঞ্জ তুমি এভাবেই নিলে, আর এখন ওকে গ্রেপ্তারও করতে পারবো না, সেই সঙ্গে মারতেও পারবো না। এসব করলে আমার চাকরিটা চলে যেতে পারে। তুমি তো দেখছি প্রভুর থেকে বড় ক্রিমিনাল। আমার এখন ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে, তারপর তোমার মাথাটা দেয়ালে লাগিয়ে ফাটিয়ে দিতে, আর তোমার রক্তের ফোঁটা দেখবো আর মজা নেব। তুমি সত্যি আমার থেকে ভয়ঙ্কর। এবার তো আমি মানতে বাধ্য যে তুমি জিতে গেছো। বলো এখন কি করতে চাও? তখন আম্মু উত্তর দেয় তোমার থেকে আমি ডিভোর্স ছাড়া আর কি চাইবো। রবি বলে এসবের পর তো এমনিতেও আমরা একসাথে থাকতে পারবো না, তুমি ঠিকই ডিভোর্স পেয়ে যাবে। আম্মু বলে শুধু এটা না, আমি চাই তুমি সবাইকে বলো তুমি আমার সঙ্গে কি কি করেছ, সবাই যাতে তোমার আসল রূপটা দেখতে পারে। রবি বলে আমার সঙ্গে তুমি মজা করছো? এর মধ্যেই প্রভুর কেসে আমাকে সাসপেনশন করা হয়েছে, তার উপরে ভিডিও ছাড়লে আমার কেরিয়ার তো নষ্ট হয়ে যাবে, এমনকি আমার জেল হতে পারে। তুমি কি আমায় বোকা পেয়েছো নাকি? ডিভোর্স নিয়ে খুশি থাকো। আম্মু বলে ডিভোর্স পেতে অনেক দেরি হবে। যদি একবার প্রভুর কেস থেকে বেরিয়ে যাও তাহলে আবার তুমি তোমার আসল রূপে ফিরে আসবে, আর তুমি তখন আমায় মেরেও ফেলতে পারো। রবি বলে আমি তো চাইলে এখনই তোমায় মেরে ফেলতে পারি এবং সেই দায় প্রভুর উপরে চাপিয়ে দিতে পারি। তখন আম্মু বলে তোমার বাচ্চার মা হতে যাচ্ছে, তারপরেও? রবি বলে এতদিন আমায় চিনতে পারলে না, কি ভাবলে শুধু বাচ্চার মা হলে তোমাকে মারবো না? বাচ্চা চাইলে আমি একটা বিয়ে করে নিতে পারি, সেটা কোনো বড় ব্যাপার না। এসব ছাড়ো,
আর বলো প্রভু কোথায়। আম্মু বলে তোমার কাপে কি ঠিকমতো চিনি আছে। রবি বলে কি উল্টোপাল্টা জিজ্ঞাসা করছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে। আম্মু বলে আমি যখন তোমায় চিনিটা দিয়েছিলাম সেটা নেওয়া উচিত ছিল, তোমার অনেক বড় ভুল হয়ে গেছে। রবি চিনির কৌটোটা খুলে দেখে ওটার ভেতরেই রেকর্ডিং ডিভাইসটা, তার মানে দ্বারায় তাদের কথোপকথন সবগুলো রেকর্ড হয়ে গেছে। এসব লিনির ফোনে রেকর্ড হয়ে গেছে। আর এটা নিয়ে তারা বেরিয়ে পড়ে। এতে রবি রেগে আম্মুকে চেপে ধরে। তখন আম্মু তাকে আলতো করে ধরে বলে, যাও তুমি, তোমায় এখন আমি ভয় করি না। তোমার জায়গায় আমি থাকলে সময় নষ্ট করতাম না, এখনই ডিআইজি অফিসে চলে যেতাম স্যারেন্ডার করার জন্য। সবাই সেখানে চলে আসে আর প্রভু ও লিনি সেখানে এসে পড়ে। তার পরিবারের সবাই প্রভুকে দেখে নিশ্চিত হয়। বোন এসে প্রভুকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে আবারও সব ভুল বুঝাবুঝি মিটে যায়। আর এরপরে প্রভু স্যারেন্ডার করে দেয়। সেখানে এবার রবি এসে পড়ে। সে ডিআইজির কাছে যেতে গেলে সেখানে তাকে অপেক্ষা করতে বলে। এত কিছু হওয়ার পরও রবি প্রভুকে টিটকারি দিতে থাকে আর প্রভু রবিকে রাগাতে থাকে। এর মধ্যে সেখানে সত্তা আর ইকবাল আমুকে নিয়ে আসে। আমুকে দেখে এবার রবি অনেক ঘাবড়ে যায় আর বারবার আমুর কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে এমনটা না করে। তখন আমু বলে, এইভাবে তোমার কাছে অনেকবার আমি রিকোয়েস্ট করেছিলাম, তুমি আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করোনি। তাও রবি বারবার রিকোয়েস্ট করতে থাকে ওখান থেকে চলে যাওয়ার জন্য। এটা না হলে তার জীবন এবং কেরিয়ার দুইটাই শেষ হয়ে যাবে। এসব বলতেই থাকে এমন সময় সেখানে ডিআইজি এসে পড়ে আর আমুকে জিজ্ঞাসা করে কেন তুমি এভাবে প্রভুকে লুকিয়ে রাখলে। এরপরে সব ঘটনা সে ডিআইজিকে বলতে থাকে আর রবির কথা সেই রেকর্ডিংগুলো ডিআইজিকে শোনায়। এরপরে রবিকে পুলিশে গ্রেপ্তার করে নেয়। আর এইভাবে আমু সব অত্যাচার আর কষ্টের প্রতিশোধ পূরণ করে। আর এখন আমু স্বাধীন। বন্ধুরা, সবার জীবনে একটু সাহস আর মনের জোর থাকা প্রয়োজন। আর এতেই জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায়। একটা খারাপ জীবনের মধ্যে বেঁচে থাকার চাইতে একটু সাহস নিয়ে পদক্ষেপ নিলেই সামনের জীবনটা সুন্দর হতে পারে। আর এই গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।